চ্যানেল এস এর নিয়মিত আয়োজন প্রান্তিক উন্নয়নে বাইসস। এই আয়োজনে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি আশা সাবেরা। আজ আমরা কথা বলতে চাই বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল নিয়ে। বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে ইউনিয়ন পরিষদের সদস্যদের সুখী সমৃদ্ধ বৈষম্যহীন বাংলাদেশ করতে তাদের অবদান এবং কর্মকাণ্ড নিয়ে আজ আমরা আলোচনা করব। আজ আমার সাথে স্টুডিওতে উপস্থিত আছেন দুইজন সম্মানিত অতিথি। প্রথমে আছেন অনক আলী হোসেন শাহিদী, ভাইস চেয়ারম্যান নির্বাহী কমিটি বাইসস। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি। সেই সাথে অভিনন্দন জানাচ্ছি চ্যানেল এসকে যারা এই আয়োজন করছেন। আর সাথে আছেন রাবেয়া বেগম, ব্রাহ্মণবাড়িয়া জেলার সহসভাপতি বাইসস। কেমন আছেন আপা আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি। চ্যানেল এসকে ধন্যবাদ জানাচ্ছি। প্রথমেই শাহিদী ভাই চলে যাচ্ছে আপনার কাছে। প্রথম প্রশ্ন, বাইসসের চেয়ারম্যান হিসেবে আপনি কি কি কাজ পর্যবেক্ষণ করেন? বাংলাদেশ ইউনিয়ন সদস্য সংস্থা, যাকে আমরা সংক্ষেপে বলি বাইসস, সেটা কাজ শুরু করেছে ১৯৮৬ সাল থেকে। ইউনিয়ন পরিষদের সদস্যরা প্রান্তিক জনগণের সরাসরি ভোটে নির্বাচিত এবং তারা জনগণের সুখ দুঃখ, আশা আনন্দ, দুঃখ বেদনা এবং তাদের জীবনের মৌলিক অধিকারের যতগুলো দিক রয়েছে সেইগুলো দিকগুলোকে নিয়ে সরাসরি কাজ করে। সেই কাজগুলোকে সমন্বিত করার জন্য, সেই কাজগুলোকে টেকসই করার জন্য একই সাথে কেন্দ্রীয় সরকারের সাথে স্থানীয় সরকারের একটি সেতুবন্ধন তৈরি করার লক্ষ্যকে সামনে রেখেই মূলত বাইসস কাজ করছে। আপা এখন আপনার কাছে একটা প্রশ্ন করতে চাই। আপনার এলাকায় আপনি কোন কোন কাজ মানে অগ্রাধিকার দেন? আমার এলাকায় আমি মূলত সংরক্ষিত আসনের ৩ টি ওয়ার্ডের সংরক্ষিত আসনের মহিলা মেম্বার। জনগণের মূলত শিশু থেকে বৃদ্ধা পর্যন্ত আমরা সেবা দেই। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত। কারণ আমার ৩ ওয়ার্ডে যখন শিশু, নারী বা নির্যাতিত হচ্ছে, কখন কোন সময় ওদের পারিবারিক কলহ হচ্ছে, যেকোনো সমস্যা হলে আমাদেরকে জানায়। আমরা সাথে, সাথে ওইখানে যাই। যাইয়া ওদেরকে সলভ করার মীমাংসা করার চেষ্টা করি। আর সেবাটা যেহেতু বৃদ্ধা থেকে শিশু পর্যন্ত, বৃদ্ধাদের বৃদ্ধ ভাতা, বয়স্ক ভাতা, আপনার বিধবা ভাতা, তারপরে এই যে মৃত্যু সনদপত্র, নিবন্ধন, ওয়ারিশনামা সার্টিফিকেট, ট্রেড লাইসেন্স আমাদের পরিশোধে সর্বদাই আমাদের এখানে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমরা এইগুলা কাজকর্ম চালিয়ে যাই। তবে এখন বর্তমানে দেশের যেই পরিস্থিতি, এর মধ্যে সারা বাংলাদেশেই চেয়ারম্যানগুলা এলাকাতে নাই। কিছু, কিছু চেয়ারম্যান, সবগুলা না। কিছু, কিছু চেয়ারম্যান এলাকাতে নাই। তারা মামলা খেয়ে হয়তো দূরে আছে। তবে আমাদের এখানেও নাই। তবে সারা বাংলাদেশেই নাই। কিছু, কিছু জায়গায় এরকম ঘাটতি রয়ে গেছে। তো ওই ঘাটতির জায়গাগুলো আমি অন্তর্বর্তী সরকারের কাছে আমার আবেদন যে যেখানে, যেখানে ঘাটতি আছে ওইখানে তো মূলত আমাদের জনগণ, প্রান্তিক জনগণ এবং পল্লী উন্নয়নের তৃণমূলের জনগণ, তাদের তো সেবাটা আমাদের পরিপূর্ণভাবে দিতে হবে। তাই ওদের ওইখানে একটা প্যানেল চেয়ারম্যান দেওক বা যেকোনো সরকারি কর্মকর্তা দিয়ে আমাদের ওই ঘাটতিটা পূরণ করুক। আর আমরা তো আছি পাশে, সহযোগিতা করি সর্বদাই, যার যেখানে যা লাগবে। এবং কিছুদিন আগে আমাদের এলাকাতে বন্যা হয়েছে। বন্যা কবলিত এলাকা আমরা। ওই সময় আমরা যখন যা প্রয়োজন, বাচ্চা থেকে বয়স্ক বৃদ্ধা মহিলাদের পর্যন্ত আমরা সেবা দিচ্ছি। ওদেরকে কখন কি লাগবে, ডাক্তার, ওষুধ, চিকিৎসা এবং ওদের ত্রাণ সর্বদাই আমরা এভাবে ওদের পাশে থেকে ওদের সহযোগিতা করেছি। যখন যা প্রয়োজন এভাবে দেখছি আমরা, যেখানে, যেখানে যা লাগে। তবে আমরা এই বিগত ২.৫ বছর হয়ে গেছে আমরা যে জনপ্রতিনিধি হয়েছি। আমরা কিন্তু কারো সাপোর্টে আসি নাই। কোনো এমপি মন্ত্রীর সাপোর্টে আসি নাই। আমরা যখন যেই সরকার আসবে তখন আমরা তার হয়েই কাজ করব। কারণ আমরা সরকারের অধীনের লোক, গ্র্যাজুয়েট প্রাপ্ত। তখন আমরা ওদের এই ২.৫ বছরে আমরা কিন্তু এমন কিছু অনুদান পাই নাই যে আমরা জনগণকে পরিপূর্ণভাবে সেবাটা দিতে পারব। পারি নাই। কারণ আমরা আশা ছিল যে আমরা জনগণের ধারে, ধারে যাবো। ওদের যখন যা প্রয়োজন ওদের চাহিদাটা পূর্ণ করব। তৃণমূলের জনগণ সবার তো আর লাগে না। যারা, যারা বেশি গরিব, চলতে পারে না তাদের জন্য। তবে ওই অনুযায়ী আমরা অনুদানটা পাই না আপু। পাইতেছি না। আপা আমরাও প্রত্যাশা করি যে আপনাদের ইচ্ছা পূরণ হোক। এখন শাহিদী ভাই আপনার কাছে একটি প্রশ্ন, যে আপা তো বলল যে তাদের বিভিন্ন ধরনের সমস্যার তারা সম্মুখীন হচ্ছে। তো আপনি সেন্ট্রাল কমিটিকে কিভাবে পর্যবেক্ষণ করেন? তাদের এই সুবিধা অসুবিধাগুলো কিভাবে দেখেন? আসলে আপনি নিশ্চয়ই জানেন যে বাংলাদেশ ইউনিয়ন সদস্য সংস্থা তথা বাইসস ৫৫,০০০ ইউপি সদস্য
এবং এই 55,000 ইউপি সদস্য প্রায় 18 কোটি জনগণের উন্নয়নের জন্য কাজ করে। তো আমাদের একটি লক্ষ্য থাকে যে আমাদের ইউনিয়ন পরিষদের সদস্যরা যারা সরাসরি জনগণের ভোটে নির্বাচিত এবং প্রান্তিক জনগণের ভোটে নির্বাচিত, সেই সব মানুষের যেসব মৌলিক অধিকারগুলোকে আছে, শিক্ষা, স্বাস্থ্য থেকে শুরু করে ভোটাধিকার এবং তাদের মৌলিক প্রত্যেকটা ক্ষেত্রকে প্রকৃত অর্থেই যাতে পর্যবেক্ষণ করতে পারে, তার জন্য আমরা ইউপি সদস্যদেরকে নিয়ে প্রায় সেমিনার, সিম্পোজিয়াম করি, তাদেরকে সচেতনতা করে তুলি এবং তাদেরকে কি অধিকার এবং ক্ষমতা রয়েছে, সরকারের কোন কোন মন্ত্রণালয়ের সঙ্গে মাঠ পর্যায়ে স্থানীয় সরকারের সাথে সম্পর্ক রয়েছে, এই ইউনিয়ন পরিষদের কৃষি, স্বাস্থ্য, শিক্ষা থেকে শুরু করে স্থানীয় সরকার প্রত্যেকটা মৌলিক উন্নয়নে যে ইউপি সদস্যের যে একটি ইতিবাচক ভূমিকা রয়েছে, এই বিষয়টি আমি আমার ইউপি সদস্যকে মনে করিয়ে দিই, তাদেরকে স্মরণ করিয়ে দিই যে আপনারাই হচ্ছেন উন্নত বাংলাদেশ বিনির্মাণের অন্যতম কারিগর এবং আপনারাই পারেন জাতিকে একটি টেকসই উন্নয়ন এবং টেকসই সমৃদ্ধ বাংলাদেশ গড়ায় ভূমিকা রাখতে। সেই জায়গাটিকে তাকে যেমন আমরা সচেতন করি, একই সাথে আমরা ইউনিয়ন প্রতিটি জনগণকে একটি বার্তা দিতে চাই যে আমার নির্বাচিত ইউপি সদস্য, যাদেরকে আপনাদের ভোটেই নির্বাচিত হয়েছে, তারা মূলত আপনাদের উন্নয়নে কাজ করছে। কোথায় নেই ইউপি সদস্য? বলতে গেলে যে আপনার আজকের জন্ম মৃত্যু থেকে শুরু করে, দাঙ্গা হামাঙ্গা থেকে শুরু করে, রাজ্যকে পাহারা দেওয়া শুরু করে, ক্ষেতের ফসল নষ্ট থেকে শুরু করে, তার পশু অসুস্থ হয়েছে তার জন্য তাকে কোথায় যেতে হবে, ধানে পোকা লেগেছে তার জন্য তাকে কোথায় যেতে হবে, কিভাবে গ্রামে নিরাপত্তা বিধান করতে হবে তার জন্য কি করতে হবে, কিভাবে জন্ম মৃত্যু সনদ পেতে হবে, এই জায়গাগুলোকে আমাদের ইউপি সদস্যরা মাঠ পর্যায়ে কাজ করছে সরকারের জাতীয় উন্নয়নের লক্ষ্যকে সামনে রেখে। সেই জায়গাটিকে সমন্বিত নেতৃত্ব মূলত আমরা দিয়ে আসছি। ধন্যবাদ ভাই। আপা, আপনার কাছে প্রশ্ন করছি, সরকার কর্তৃক নিবন্ধিত 39 ধরনের কাজ আপনাকে করতে হয়, আপনার এলাকায় আপনি কোন কাজটি বেশি করে থাকেন? আমার এলাকায় ধরেন, আমি তো মহিলা মেম্বারের কাছে একজন মহিলারাই বেশি আসে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, কারণ পুরুষ মেম্বাররা কমই আসে। আমরা মহিলাদের যে মাতৃত্ব ভাতা, তারপরে নিবন্ধন বাচ্চাদের, তারপরে ওদের যখন যা প্রয়োজন আমাদের কাছে আবদার করে আসে, আমরা যথেষ্ট চেষ্টা করি যে ওদের চাহিদা পূর্ণ করার জন্য। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মহিলারা আসে, ওদের যেখানে যা প্রয়োজন, যা আপু আজকে আমাকে নিয়ে যাবেন সমাজ কল্যাণ সমাজসেবা অফিসে নিয়ে যেতে হয়, যে আপু আজকে আমার পারিবারিক একটা দ্বন্দ্ব হয়েছে বা স্বামীর দিক দিয়ে নির্যাতিত হয়েছি, ওইখানে যেটা আমরা সলভ করি। আমরা যেখানে যা প্রয়োজন সর্বদাই চেষ্টা করি ওদের সেবাটা দিতে, কারণ আমরা ওদের জনগণের রায়ে কিন্তু আমরা নির্বাচিত হয়েছি। কারণ ওদের চাহিদাটা তো আমরা পূর্ণ করার প্রতিশ্রুতি দিয়েই আমরা এসেছি যে আমরা আপনাদের দেখবো, আপনাদের সুখে দুঃখে পাশে থাকবো, যখন যা প্রয়োজন আমাদেরকে ডাকবেন এবং আমরা আপনাদের ডাকে সাড়া দিব। রাত নাই, দুপুর নাই, দিন নাই, যখন প্রয়োজন আমরা উপস্থিত হব ইনশাল্লাহ। তো যেরকম ভাবে আমরা প্রতিশ্রুতি দিছি, আমরা চেষ্টা করি যে তৃণমূল পল্লী উন্নয়নের তৃণমূলের এই জনপ্রতিনিধি হইয়া যে জনগণের সেবা দেওয়ার জন্য সর্বদাই কামনা করি এবং চেষ্টা করি। আপা, আরেকটা বিষয় জানতে চাচ্ছি যে বৃদ্ধদের ক্ষেত্রে, যারা বৃদ্ধ নারী আছেন, জি, তাদের ক্ষেত্রে আপনারা কি কি ব্যবস্থা গ্রহণ করেন? বৃদ্ধদের ধরেন ডাক্তার, চিকিৎসা, ওষুধ যখন যেখানে যা প্রয়োজন, ওরা যদি না বুঝে আমাদের কাছে আসলে আমরা বলি যে আপনাদেরকে আমরা ওইখানে নিয়ে যাব, চলেন, ওইখানে ভালো ট্রিটমেন্ট হয়। বা বয়স্ক ভাতার জন্য আবদার করে যে আমরা তো এই বয়সে যদি আমরা একটু ভাতাটা পাই তাহলে ভালোভাবে চলতে পারি, তা আমরা ওদেরকে নিয়ে বয়স্ক ভাতা করে দিই আমাদের ইউনিয়ন পরিষদের মাধ্যমে। যদি ইউনিয়ন পরিষদের মাধ্যমে না হয় তখন আমরা সমাজসেবাতে যাই আমরা এইভাবে বৃদ্ধদের এবং প্রতিবন্ধীদের সর্বদাই ওদের দেখভাল করি, ওদের পাশে থাকি এবং ওদের বয়স্ক ভাতা লাগলে ভাতা করে দেই। তারপরে ভাতা, প্রতিবন্ধী ভাতা আছে, ওদের আমরা সেবাটা দেই, সর্বদাই চেষ্টা করি দেওয়ার জন্য। শাহিদি ভাই, আপনার কাছে জানতে চাবো যে বায়সোস নিয়ে কিছু আমাদের বলেন, মানে যা আমরা জানি না আর কি। আসলে আপনি যে প্রশ্নটি ইতিমধ্যে করেছেন, যে বিষয়টি দিয়ে শুরু করেছেন যে 39টি কাজ আমাদেরকে করতে হয়, তো আপনি একটি আদর্শ গ্রামের কথা চিন্তা করেন। চ্যানেল এস কে আমি অভিনন্দন জানাচ্ছি যে আজকের স্টুডিওতে তারা সমগ্র গ্রাম বাংলাকে নিয়ে এসছেন।
তাদের একটি উন্নত গ্রাম, একটি আদর্শ গ্রাম, একটি স্বাপ্নিক গ্রাম, সেই গ্রামটাকে যখন উন্নত হবে তখন বাংলাদেশ উন্নত হবে। একটি গ্রাম যখন সুখে থাকবে তখন বাংলাদেশ সুখে থাকবে। তো সেই গ্রামকে সুখে রাখার জন্যই কিন্তু স্থানীয় সরকার, সেই গ্রামকে সমৃদ্ধ রাখার জন্য স্থানীয় সরকার। সেখানে আমার প্রতিটি সন্তানেরা তার আগামীতে উন্নত নাগরিক হবে, তার জন্য তারা তাদের সুস্বাস্থ্যর দিকে নজর রাখতে হবে, সুশিক্ষা পেতে হবে, চমৎকার সুজলা সাফলা ফসলের মাঠ থাকতে হবে। সে মাঠের যে একটি গুরুত্ব সেই শিশুটিকে বুঝতে হবে, কারণ তিনি যখন দেশকে ভালোবাসবেন তখন গ্রামের মাটিকে ভালোবাসবেন, ফসলের মাঠকে ভালোবাসবেন, একটি দুধেল গাভীকে স্বপ্ন দেখবেন, এক এক ঝাঁক আহ, আহ, পশুকে উনি স্বপ্ন দেখবেন, মুরগির বাচ্চাকে স্বপ্ন দেখবেন, কচি ডগার লাউকে স্বপ্ন দেখবেন, ধানের ছড়াকে স্বপ্ন দেখবেন। আমি আপনাকে যে স্বপ্নটির কথা বলতে চাই, যে স্বপ্ন চ্যানেল এস দেখছে, একটি উন্নত গ্রাম, একটি আদর্শ গ্রাম, একটি চমৎকার শিশু, আপনার যে শিশু আগামী দিনের ভবিষ্যৎ, আগামী দিনের নেতৃত্ব হবে, সেই নেতৃত্বে থাকবে একটি সুন্দর দেশ। সুন্দর দেশ মানেই একটি সুন্দর গ্রাম, গ্রাম থেকে শুরু করতে হবে। আপনি একটি আদর্শ গ্রামের কথা চিন্তা করুন, যে গ্রামে ফসলের মাঠ থাকবে, সবুজ শ্যামল থাকবে প্রতিটি ঘর, প্রতিটি ঘরে মাছ, আমিষ জাতীয় উৎপাদন থাকবে, এরপরে থাকবে আপনার একটি মৌলিক অধিকারের সবকিছু। একটি মা বুঝতে পারবে যে তার সন্তানকে উন্নত সন্তান হিসেবে গড়তে তাকে পুষ্টিহীনতা থেকে দূরে মানে একটি পুষ্টিহীন জীবন উপহার দিতে হবে। মানে আমরা চাচ্ছি একটি পুষ্টিমান জীবন। এই পুষ্টিমান জীবনের জন্য একটি শিশুকে বেড়ে ওঠার জন্য যা যা প্রয়োজন সেটা আমরা আমাদের ইউপি সদস্যকে শিক্ষা দিই, যে আপনাকে গ্রামে ফিরে যেতে হবে, প্রতিটি ঘরে ঘরে যারা আপনাকে ভোট দিয়েছে তাদেরকে বোঝাতে হবে আজকে শিশুই আগামী দিনের ভবিষ্যৎ, আজকে সুন্দর একটি বাড়ি আগামী দিনের ভবিষ্যৎ। একটি সুন্দর বাড়ি একটি সুন্দর গ্রামকে উপহার দেয়, একটি সুন্দর গ্রাম একটি উপজেলাকে উপহার দেয়, একটি সুন্দর উপজেলা একটি জেলাকে উপহার দেয়, আর একটি চমৎকার আধুনিক জেলা একটি সমৃদ্ধ বাংলাদেশকে উপহার দেয়। এই যে স্থানীয় সরকারের টেকসই উন্নয়ন, সেই উন্নয়নে আমার ইউপি সদস্যরা কি কাজ করছে, কি কি তার ভূমিকা রয়েছে, তার অসাধারণ ভূমিকা রয়েছে। 39টি শুধু নয়, একটি শিশু পৃথিবীতে ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে তাকে সুস্বাস্থ্য নিয়ে বেড়ে ওঠা, একই সাথে তার যত্ন, তার মায়ের যত্ন, সেই ক্ষেত্রে তাকে কি কি খেতে হবে, এই পুষ্টিমান জীবন আমার ইউপি সদস্য শিক্ষা দেয়। আমি যেটি বলতে চেয়েছি যে আজকে শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ, সেই শিশুকে গড়ে ওঠা নিয়েই কিন্তু আগামী দিনের স্বপ্নের বাংলাদেশ। সেই বাংলাদেশের জন্য তার যেসব মৌলিক অধিকার আছে সেই জায়গাগুলোকে সুনিশ্চিত করার জন্য তার পিতামাতাকে সচেতন করা এবং তাকে সেই জায়গাতে এগিয়ে চলার জন্য আমার নির্বাচিত ইউপি সদস্যরা মাঠ পর্যায়ে কাজ করছে। আর সেই কাজটাকে অব্যাহত রাখার জন্য প্রতিনিয়ত আমরা 22 জাতীয় কমিটি তাদেরকে নিয়ে সভা করছি, সেমিনার করছি, সিম্পোজিয়াম করছি, এবং আমরা যেটা করছি সেটা আমরা স্থানীয় সরকার এবং জেলা প্রশাসক এবং জাতীয় সরকারকে অর্থাৎ কেন্দ্রীয় সরকারকে সেটা আমরা অবহিত করছি। খুবই ভালো লাগছে আপনার কথাগুলো শুনে। সময় হলো ছোট্ট একটি বিরতি নেবার। প্রান্তিক উন্নয়নে বায়সসে সময় হলো ছোট্ট একটি বিরতি নেবার। ফিরে আসছি কিছুক্ষণ পর, ততক্ষণ সঙ্গেই থাকুন। বিরতির পর আবারও আমন্ত্রণ চ্যানেল এস এর নিয়মিত আয়োজন প্রান্তিক উন্নয়নে বায়সসে। আপা, এবার আপনার কাছে কিছু জানতে চাচ্ছি যে আগামী দিনে গ্রামীণ উন্নয়নে আপনারা কি কি পদক্ষেপ গ্রহণ করছেন? আগামী দিনে আমরা বিগত 2.5 বছরে আমরা যা জনগণের প্রতিশ্রুতি দিয়ে আসছি যে আমরা সেবা যতটা আশা নিয়ে আসছিলাম ততটা পুরোপুরি করতে পারি নাই, যেহেতু এখন ফেসিক সরকার একটা
অদল বদল হয়েছে। এখন বর্তমানে ওই অন্তর্বর্তীকালীন সরকার যেহেতু এসেছে, এখন আমরা ওনার নির্দেশ মতো আমরা ইনশাল্লাহ কাজ করতে চাই এবং জনগণের সেবা করতে চাই। জনগণের ধারে ধারে সেবাটুকু দিতে পারলে আমরা নিজেকে ধন্য মনে করব যে আমরা এতদিন যা পারিনি, আশা রাখি আগামী দিনে আমরা তা পারবো ইনশাল্লাহ। যদি অন্তর্বর্তীকালীন সরকার আমাদেরকে একটু আমাদের দিকে একটু সুনজরে তাকায় এবং হাতে হাত বাড়িয়ে দেয়, তাহলে আমরা ইনশাল্লাহ জনগণের, তৃণমূলের জনগণের চাহিদা পূরণ করতে পারবো। আর আমাদের না পারা কাজগুলো আমরা করতে পারবো ইনশাল্লাহ, আশা রাখি। আপা, এখন তো পরিবর্তন হয়েছে অনেক কিছুই। তো জি। এই পরিবর্তনের ছোঁয়া কি আপনার এলাকায় মানে কিছুটা প্রতিফলিত হচ্ছে? মানে কোনো কাজ করতে কি আপনারা বাধার সম্মুখীন হচ্ছেন বা কি মানে কোনো সমস্যার সম্মুখীন হচ্ছেন কিনা? সমস্যা তো একটু সব জায়গাতেই হচ্ছে বর্তমানে, যেহেতু এটা তো বুঝলেই দেশের পরিস্থিতির হিসাবে আমরা সমস্যাতে সব এলাকাতে, শুধু আমার এলাকা বলতে না, সারা বাংলাদেশেই একটা প্রভাব পড়ছে আর কি। যে জনগণের সেবা দেওয়ার বিষয়টা বা ইউনিয়ন পরিষদের বিষয়টা, আমাদের ইউনিয়ন পরিষদ বিলুপ্ত করার কথা ছিল। তো যাই যাই হোক, এটা আমরা অন্তর্বর্তীকালীন সরকার আমাদের এটা বহাল রাখছে বলে আমরা ওনাকে ধন্যবাদ জানাই। আর এখন আমরা যেহেতু এই যেই সেবাটুকু দিয়ে আসছে এটা পরিপূর্ণভাবে পারি না দিতে, তবে এখন প্রভাব আসছে। ধরেন আমাদের ন্যায্য মূল্য আসে একটা, টিসিবি গরিবদের জন্য। তারপরে এই সহায়তাগুলো আসে আরকি, যে বিজিবির চাল একটা আসে ফ্রিতে, মাসে সফারি ৩০ কেজি করে দেওয়া হয়। তো এগুলাতে আমরা যদি চাহিদা মতে আমরা পাই, তাইলে আমরা গরিব দুঃখীর পাশে দিতে পারি, বা ওরা যে একটা আশা করে আবদার নিয়ে আমাদের কাছে আসে, আমরা পরিপূর্ণভাবে পারি না দিতে। কারণ এইটা থেকে এখন ভাগ বসায় আবার এই অন্য দলের লোকেরা। ওরা যদি নিয়ে যায় তো আমরা তো কোথায় পাই? আমরা তো অল্প পাই। যেমন ধরেন আমার একটা ওয়ার্ডে, আমি ৩ ওয়ার্ডে সংরক্ষিত আসনের। আমি ৩ ওয়ার্ডে যদি ৯ টা জিনিস পাই, ৩ টা করে ১ ওয়ার্ডে দিতে পারি। তো একটা ওয়ার্ড মেম্বার উনি পায় ৯ জনেরটা, আমি পাই ৩ ওয়ার্ডে মিলিয়ে ৯ জনেরটা। তাইলে আমি তো আর ওদের চাহিদাটা পূর্ণ করতে পারি না। তো ওরা আমার উপরে একটু অসন্তুষ্ট হয়। মনে করে যে, "আপু আপনাকে ভোট দিয়েছি, এত করে আপনার কাছে একটা আবদার করলে পাওয়া যাবে।" আরে বোন, আমরা তো দিতে পারতেছি না। কারণ আমরা যা পাই তাই তো দিতে হবে। আর দেশের পরিস্থিতি তো বুঝতে হবে। দেশ এখন যেই পর্যায়ে আছে, সরকারই আমাদের চাহিদা পূর্ণ করব কি দিয়া? কারণ দেশ তো এখন টানাটানির মধ্যে আছে। দেশ তো এখনো স্থিতিশীল হতে পারে নাই। আশা করি আমরা আগামী দিনগুলাতে ইনশাল্লাহ ভালোভাবে আমরা যে কদিন আছি চালিয়ে যেতে পারবো এবং জনগণের ধারে ধারে ওই সেবাটুকু দিতে পারবো ইনশাল্লাহ। আমিও সে প্রত্যাশা করছি। তো ভাই, আপার তো কিছু সমস্যার কথা শুনলেন যে তারা কিছু সমস্যার সম্মুখীন হচ্ছে। তো এই বিষয়গুলো কি আপনারা নজরে এনেছেন? আপনি নিশ্চয়ই জানেন যে কেন্দ্রীয় সরকার উন্নয়ন অব্যাহত রাখার জন্য কাজ করছে। এখানে মূলত ইউনিয়ন পরিষদ বা গ্রামীণ পরিবেশ বা প্রান্তিক বাংলাদেশে উন্নয়নে বিভিন্ন মন্ত্রণালয় কাজ করছে। তো বিশেষ ক্ষেত্রে গ্রামের ইতিবাচক উন্নয়নের জন্য প্রয়োজন আপনার মৌলিক অধিকারকে লক্ষ্য রেখে যদি আমরা বলি যে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন, সমবায় মন্ত্রণালয়, যোগাযোগ ব্যবস্থা থেকে শুরু করে মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয়, কৃষি মন্ত্রণালয়, এরা মূলত একটু নজর, তাদের অব্যাহত নজরটাকে যদি আরো চমৎকার করে এবং সেই জায়গাটাকে যদি, অর্থাৎ উৎপাদনের জায়গাটিকে যদি অব্যাহত রাখে, তাহলে অবশ্যই সমৃদ্ধ বাংলাদেশ হবে, এটা নিঃসন্দেহে বলা যায়। তো আমরা বাংলাদেশ ইউনিয়ন সদস্য সংস্থা ২২ আমরা কেন্দ্রীয় সরকারকে বলছি যে আমাদের ইউপি সদস্যদেরকে আপনার সড়ক উন্নয়ন, মৎস্য পশু সম্পদ উন্নয়ন, কৃষি উন্নয়ন সকল ক্ষেত্রে তাদের যে একটি ইতিবাচক ভূমিকা আছে এবং আপনার সংশ্লিষ্ট দপ্তর যে সেখানে কাজ করছে, তাদের সাথে আমাদের ইউপি সদস্যদের সমন্বয় এবং যোগাযোগটা বাড়াতে হবে। স্বাস্থ্যের ক্ষেত্রে যোগাযোগ বাড়াতে হবে, কৃষির ক্ষেত্রে যোগাযোগ বাড়াতে হবে, স্থানীয় সরকারের ক্ষেত্রে যোগাযোগ বাড়াতে হবে। অর্থাৎ যে ৩৯টি কাজের সাথে যেসব মন্ত্রণালয় আছে, তাদের যেসব স্থানীয় দপ্তর আছে, সেই সব কর্মকর্তারা আমার ইউপি সদস্য যে একটি গুরুত্বপূর্ণ ভূমিকায় আছেন, তাকে সেই জায়গায় বাড়াতে হবে, প্রয়োজনীয় বরাদ্দ দিতে হবে এবং সেই বরাদ্দগুলোকে ছড়িয়ে দিতে হবে জাতীয় উন্নয়নে। ইনশাল্লাহ এই কাজটি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার অব্যাহত রাখলে ইনশাল্লাহ উন্নয়ন এবং উৎপাদন এগিয়ে যাবে এবং উন্নয়ন উৎপাদন এগিয়ে গেলেই সমৃদ্ধ বাংলাদেশ হবে। তার জন্য আমাদের নির্বাচিত ইউনিয়ন পরিষদের সদস্যদেরকে তথা স্থানীয় সরকারকে বাড়াতে হবে, টেকসই হিসেবে সমৃদ্ধ করতে হবে। এবং একটি কথা অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই
যে ইউপি সদস্যরা দল এবং মতের ঊর্ধ্বে গণমানুষের সরাসরি ভোটে নির্বাচিত, সেই এবং এটি কোনো রাজনৈতিক দলের হয়ে না, সাধারণ মানুষের হয়ে তারা কাজ করছেন। এই যে সাধারণ মানুষের হয়ে কাজ করছেন, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে এই জিনিস, এই বার্তাটি দিতে চাই যে আমার নির্বাচিত ইউপি সদস্যরা মূলত আপনাদের হয়ে কাজ করছে, রাষ্ট্রের হয়ে কাজ করছে এবং গ্রামের সাধারণ মানুষের হয়ে কাজ করছে, যাদের ভোটে আগামী দিনে একটি সরকার নির্বাচিত হবে, যাদের নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে চলবে, যাদের নেতৃত্বে আপনার একটি সমৃদ্ধ বাংলাদেশ হতে পারে। সেই অর্জনটাকে আমরা যেন হারিয়ে না ফেলি, সেই অর্জনটাকে আমরা যেন আহ, আহ, অব্যাহত রাখি এবং সেই অর্জনটাকে একটি লক্ষ্যে পৌঁছেতে যেন আমরা কাজ করতে পারি, সেই দিকে একটি সমন্বিত প্রয়াস আমাদেরকে অব্যাহত রাখতে হবে। সেই ক্ষেত্রে স্থানীয় সরকার এবং কেন্দ্রীয় সরকার এবং ইউপি সদস্য আলাদা করে না করে একটি টেকসই সমন্বিত অগ্রযাত্রা আমরা যদি এগিয়ে যাই, ইনশাল্লাহ সমৃদ্ধ বাংলাদেশ হবে আগামী দিনে একটি নতুন বাংলাদেশ বিনির্মাণের। আর এই নতুন বাংলাদেশ বিনির্মাণে চ্যানেল এস যে উদ্যোগ গ্রহণ করেছে, আমি বিশ্বাস করি এই উদ্যোগ জাতীয় উন্নয়নের অংশ হবে। আমিও সে প্রত্যাশা করছি। তো আপা, ব্রাহ্মণবাড়িয়া তো একটি দুর্যোগ প্রবণ এলাকা। তো সেখানে দুর্যোগ প্রতিরোধে সেই এলাকার মানুষকে সচেতন করার ক্ষেত্রে আপনারা কি পদক্ষেপ গ্রহণ করেন? দুর্যোগ প্রবণ এলাকা, আমাদের এলাকাতে এবার কিন্তু অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। বিশেষ করে মানুষের পুষ্করিণীর মাছ, ফিশারির অনেক মাছ চলে গেছে। কৃষি, ধানের জমি নষ্ট হয়ে গেছে, একেবারেই নষ্ট হয়ে গেছে। তারপরে অনেক ফিশারির মাছ চলে গেছে। রাস্তাঘাট ভেঙে চুরে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে এবং এখন আমাদের এলাকাতে আমরা এই যানবাহন চলাচলের খুবই অসুবিধা। এরকম হয়েছে, ব্রাহ্মণবাড়িয়া জেলাতে আমরা এখন সদরে যাইতে পারি না, খুবই কষ্টকর। এই রাস্তাঘাট ভেঙে এই বন্যায় কবলিত হইয়া। তারপরে এখন এগুলোর দিকে যদি আমাদের অন্তর্বর্তীকালীন সরকার যদি একটু সুদৃষ্টি দেয়, তাহলে আশা করি আমাদের জেলার লোকরা খুব সুবিধা এবং জনগণ সবাই মিলে একটু সুবিধা পাবে, চলাফেরা করতে পারবে। এখন তো বর্তমানে তো দেশের এলোমেলো অবস্থা, এই জন্য আমাদের এই দিকে একটু সুনজর দেওয়ার বিশেষ করে প্রয়োজন মনে করি। বিশেষ করে ব্রাহ্মণবাড়িয়া জেলাতে এবার কিন্তু বন্যা কবলিত বেশি হয়েছে। তো আমিও আশা করি সরকার মানে সেদিকে নজর দিবে। এই বিষয়ে আমি আপনাকে বলতে চাই যে বাইশস সারা বাংলাদেশ নিয়ে কাজ করছে, ব্রাহ্মণবাড়িয়া তার মধ্যে একটি অন্যতম জেলা। আপনি নিশ্চয়ই জানেন অতি সাম্প্রতিক কালের বন্যায় কি কি ক্ষতি হয়েছে, এটা প্রথম চিহ্নিত করেছেই কিন্তু আমার নির্বাচিত ইউপি সদস্য, এবং তিনি দেখেছেন গ্রামের কোন কাঁচা রাস্তাটি ভেঙে গেছে, কোন পাকা রাস্তাটি ভেঙে গেছে এবং উপজেলা সদরের সাথে কোন কোন গ্রামের যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে, কত একর জমির ফসল নষ্ট হয়েছে, কতগুলো পুকুরের মাছ মৎস্য ভেসে গেছে। এই জায়গাগুলো কিন্তু আমার ইউনিয়ন পরিষদের নির্বাচিত সদস্যই চিহ্নিত করেছে। তো এখন এই ইউপি সদস্যের এই ইতিবাচক ভূমিকাটিকে সরকারকে গুরুত্বের সাথে বিবেচনা করতে হবে। সেই সাথে এই ক্ষতিগ্রস্ত এলাকাকে আবার উন্নয়নে ফিরিয়ে আনতে হবে। আবার এই যে অর্থনৈতিক যে ক্ষতিটি হয়েছে এই বন্যা দুর্গত এলাকায়, আমরা হয়তো ত্রাণ দিয়ে সাময়িক একটি সমস্যা উত্তরণ ঘটিয়েছি, কিন্তু এই যে বিরাজমান সমস্যায় যে বন্যা কবলিত প্রাকৃতিক দুর্যোগের যে ক্ষতিটা হয়েছে, সে ক্ষতি পুষিয়ে নেওয়ার জন্য ইউপি সদস্যরা গ্রামের মানুষকে নিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছে। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো যে এই বন্যা কবলিত এলাকাটা অর্থাৎ ব্রাহ্মণবাড়িয়া জেলার দিকে নজর দিন। রাস্তাঘাট, পশু সম্পদ, মৎস্য সম্পদ, স্বাস্থ্যক্ষেত্র এবং সকল ক্ষেত্রে যে ঘাটতিগুলো রয়েছে, আমরা একসাথে কাজ করলে ইনশাল্লাহ সেই ঘাটতি পূরণে আমরা একটি ইতিবাচক ভূমিকা রাখতে পারবো এবং লক্ষ্যে পৌঁছতে পারবো একটি সমৃদ্ধ সোনার বাংলা গড়তে। আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। তো আপনাদের দুজনের কাছে একটি প্রশ্ন, যে সুখী, সমৃদ্ধ, বৈষম্যহীন বাংলাদেশ গড়ার ক্ষেত্রে আপনারা কি স্বপ্ন দেখেন? বৈষম্যহীন মানেই কোনো ভেদাভেদ নাই, বৈষম্যহীন মানেই সবার উপরে মানুষ সত্য, তার উপরে নেই। বৈষম্যহীন মানেই প্রতিটি নাগরিকের সমান অধিকার। বৈষম্যহীন জীবন মানেই একটি সকল ক্ষেত্রে একটি সমতা সৃষ্টি করা।
আপনি নিশ্চয়ই দেখেছেন যে মসজিদে যখন সামনের কাতারে কোনো ফকির বসে তাকে ফিরিয়ে আনার পেছনে বসা অধিকার সে দেশের বাদশারও নেই। তো সেই জায়গা থেকে যে বৈষম্যহীন বাংলাদেশ মানেই প্রতিটি নাগরিকের মর্যাদা সুনিশ্চিত করা, প্রতিটি নাগরিকের মর্যাদাকে সম্মান করা, প্রতিটি ভোটারকে তাদের আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব, এই অধিকারকে সুনিশ্চিত করা। একই সাথে উন্নয়নে বাংলাদেশ, সমৃদ্ধ বাংলাদেশ, বৈষম্যহীন বাংলাদেশ সবকিছুর পেছনে রয়েছে মানুষের প্রতি সম্মান, মানুষের প্রতি ভালোবাসা, মানুষের প্রতি মর্যাদা। চ্যানেল এজ এই মানুষের মর্যাদাকে সমুন্নত রাখতে যে আয়োজন করেছে, সে আয়োজনকে আবারও স্বাগত জানাচ্ছি। আপা, আপনি কি স্বপ্ন দেখেন? আমরা তো আগামী দিনে আশা করি যে আমাদের রাষ্ট্র ভালোভাবে দেশ ভালোভাবে চলবে এবং সারা দেশে বৈষম্য যেভাবে চলছে এখন বর্তমানে তা তো এখন স্থিতিশীল হতে পারে নাই। আশা রাখি আমরা আগামী দিনগুলিতে ভালোভাবে সবার সাথে কাঁধে কাঁধ মিলে হাতে হাত মিলে সবাই মিলিতভাবে একসাথে চলবো। দেশ শান্তির দিকে এগিয়ে যাবে ইনশাল্লাহ। প্রান্তিক উন্নয়ন বাইসোসে আসার জন্য আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ। আমরা চাই বাংলাদেশ শুধু শহর বা বন্দর কেন্দ্রিক না, প্রত্যন্ত অঞ্চল হয়ে উঠুক সুখী সমৃদ্ধ অঞ্চল। সে প্রত্যাশা নিয়ে শেষ করছি আমাদের আজকের এই আয়োজন। চ্যানেল এস এর সাথেই থাকুন, ভালো থাকুন।